জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য নতুন একটি টপিক। আজকে আমরা আলোচনা করব ডিসক্রিমিনেশনস অফ বেসিস অফ সেক্স, অর্থাৎ আমাদের যে লিঙ্গ বৈষম্য সমাজে আমরা প্রতিনিয়ত যে লক্ষ্য করি, যে লিঙ্গ বৈষম্য যে বিষয়, সে বিষয়ের উপরই আজকে আলোচনা করব। যাদের অ্যাপ্লাইড এথিক্স রয়েছে তাদের জন্য তো কাজে লাগছেই, এবং দর্শনে অ্যাপ্লাইড এথিক্সে এই যে লিঙ্গ বৈষম্যকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং তার ট্র্যাডিশনালি যে একটা আলোচনা করা হয়েছে যেভাবে, সেই বিষয়ের উপরেই আজকে আলোচনা। তো চলো আমরা বেশি দেরি না করে আমরা যে টপিকটা আজকে আলোচনা করতে যাচ্ছি, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। যারা দেখছো তারা অবশ্যই এটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে বা বান্ধবীদের মধ্যে এবং অন্যান্যদের দেখার সুযোগ করে দাও যে আসলে এই ডিসক্রিমিনেশন আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে আমরা দেখেই থাকি। তা সেই বিষয়ের উপরে আজকে খুবই একটি সুন্দর টপিক, সেই টপিকের উপরে আলোচনা চলবে। যে তাহলে চলো আমরা দেখি যে লিঙ্গ বৈষম্য আসলে কি। এই লিঙ্গ বৈষম্যকে যখনই আমরা দেখছি তখনই কেমন দেখছি যে লিঙ্গ বৈষম্য আসলে কি। লিঙ্গ বৈষম্য আমরা বেসিক্যালি সাধারণ অর্থে যেমন করে বুঝি যে লিঙ্গ বৈষম্য যে এক লিঙ্গ অন্য লিঙ্গের প্রতি যে ডমিনেটেড যে মনোবৃত্তি, সেটাকে অ্যাকচুয়ালি বৈষম্য আমরা বলবো। কারণ এক লিঙ্গ অন্য লিঙ্গকে ডমিনেট করে এবং সমাজে আমরা সেই বিষয়কে কিন্তু ওতপ্রোতভাবে দেখি। আমরা এখনো সমাজে দেখি যে ছেলে হলে মানুষ খুশি হচ্ছে, মেয়ে হলে মনে হচ্ছে যে আরে এ তো মেয়ে, মেয়ে হলো আমার একটা ছেলের প্রয়োজন ছিল। এখনো সেই বংশ পরম্পরায় আমরা আটকে আছি। তো চলো যে এই যে লিঙ্গ বৈষম্য বলতে আমরা কি বুঝি, ফিলসফিক্যাল সিগনিফিকেন্টে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, সবার প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছে যে যদি কোনো কর্ম বা যদি কোনো রীতিনীতি এমন হয় যে লিঙ্গ বৈষম্য আমরা তখনই বলতে পারবো যে রীতিনীতিকে, যদি সেটা যুক্তিহীন ভাবে স্ত্রী পুরুষের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করে, যদি কোনো রীতিনীতি, তখনই লিঙ্গ বৈষম্য হবে। যদি সেটা যুক্তিহীন ভাবে, কোনো যুক্তি নেই, সে যুক্তিহীন ভাবে স্ত্রী পুরুষের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় বা বিভেদ তৈরি করা হয়, এবং তা তৈরি করার উপরে এক গোষ্ঠী অর্থাৎ পুরুষ গোষ্ঠী মহিলা গোষ্ঠীর উপরে বা মহিলা গোষ্ঠী পুরুষ গোষ্ঠীর উপরে যদি ক্ষতি সাধন করে, আমরা তাকে কিন্তু লিঙ্গ বৈষম্য বলতে পারি। তাহলে মুদ্রা কথা, আমরা সমাজে প্রতিনিয়ত কিন্তু এই বিষয়কে দেখি। আর এই কারণেই এই টপিককে ফিলসফিতে অ্যাপ্লাইড এথিক্স অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যার মধ্যে রাখা হয়েছে। যেমন ধরো সমাজে কি হয়, যেমন বাড়িতে দেখবে প্রত্যেকটা বাড়িতে ছেলে একটু বেশি খাচ্ছে এবং মেয়ে কম খাচ্ছে। মেয়ে যখন বলছে যে আমি কেন কম খাবো, তখন কি হচ্ছে, বাড়িতে দেখালো বাবা মা কাকু ইত্যাদি ভ্যারাইটিস লোকজন থাকতে পারে। তারা বলতে পারে যে আরে ও তো তোর ভাই হয় বা ও তোর দাদা হয়, তো একটু কম খেলে কি হবে, ওরাই খাক না একটু। তাতে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ক্ষতি হচ্ছে। কেমন ক্ষতি, যে ছেলের যে ফিজিক্যাল স্ট্রেংথ সেটা কিন্তু খাওয়া দাওয়া বা পারিপার্শ্বিক ভিত্তিতে সেটা কিন্তু বেড়ে যায়। কিন্তু জন্মগতভাবে মহিলারা যদিও স্ট্রাকচারগত দিক থেকে তাদের দুর্বল বলা হয়েছে, কিন্তু পারিপার্শ্বিক এই দৃষ্টিভঙ্গিতেও কিন্তু আমাদের সেই দুর্বলতা কিন্তু প্রভাব পায়। তাহলে এটা কিন্তু এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর ডমিনেট করারই চেষ্টা করছে। তাহলে এতে কিন্তু আমরা লিঙ্গ বৈষম্যই প্রকাশ পায়, একে কিন্তু আমরা লিঙ্গ বৈষম্যই বলতে পারি। তাহলে লিঙ্গ বৈষম্যবাদী কাদের বলা হবে? লিঙ্গ বৈষম্যবাদী তাদেরই বলা হবে যারা মনে করে যে সমাজে নারী এবং পুরুষকে যে কেন্দ্র করে যে বৈষম্যমূলক মনোভাব বা আচার আচরণ, যে রীতিনীতি যেগুলি রয়েছে, সেগুলিকে সমর্থন করে। তাহলে তাকে কিন্তু আমরা কি বলতে পারি, তাকে আমরা বলতে পারি যে এটা
সেই লিঙ্গ বৈষম্যকে সমর্থন দিচ্ছেন। কে দিচ্ছেন লিঙ্গ বৈষম্যকে সমর্থন? লিঙ্গ বৈষম্যকে সমর্থন দিচ্ছেন যারা, তাদেরকে আমরা কি বলবো? লিঙ্গ বৈষম্যবাদী। সেখানে যদি বাবা সেটাকে সমর্থন করেন, তাহলে সে সেটাকে ডমিনেট করতে দিচ্ছেন, তাই সেটা হচ্ছে। তাহলে লিঙ্গ বৈষম্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে কোনো এক গোষ্ঠী, অর্থাৎ এই সমাজে দুইটাই গোষ্ঠী আছে, অর্থাৎ দুই প্রকার গোষ্ঠী যদি আমরা ধরি, একটা ধরো পুরুষ আর একটা মহিলা, তাহলে মহিলা পুরুষের উপরে বা পুরুষ মহিলার উপরে কোনো নিয়ম নেই, কোনো কিছু নেই, তার উপরে সে কি করছে? অন্যায়ভাবে বা কোনো সিস্টেম নেই, কিন্তু এক এক প্রজাতি, প্রজাতি তো একটাই, কিন্তু ক্লাস, এক ক্লাস অন্য ক্লাসকে ডমিনেট করবে, এমন অবস্থাকে আমরা লিঙ্গ বৈষম্য বলবো। এটা আমরা পারিপার্শ্বিক দিক থেকে যখন দেখি, এই বিষয়ে অনেকের কথাই উঠে আসে, কিন্তু ম্যারি উইনস্টন ক্রাফট খুব সুন্দর করে বলছেন যে আমরা আসলে মানুষ হিসেবে জন্মগ্রহণ করি, অর্থাৎ শিশু হিসেবে জন্মগ্রহণ করি, কিন্তু সমাজ, আমি সমাজের যে ফ্যামিলি, এটাকে ফ্যাক্টরি বলি, যে এখানে পুরুষ এবং মহিলাকে তৈরি করা হয়। তো ওখানে আমাদের ভাষা ঠিক এরকম বলতাম, কিন্তু ম্যারি উইলস্টন ক্রাফট খুব সুন্দর করে বলছেন যে সমাজ বা ফ্যামিলি আমাদের তৈরি করে বিকাম এ ওম্যান আর বিকাম এ ম্যান, অর্থাৎ মানুষ জন্মগতভাবে এক শিশু হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু মেয়ে আর ছেলে আসলে হয়ে ওঠে, তাদেরকে হয়ে ওঠানো হয়। কে হয়ে ওঠায়? এই সমাজ, এই পরিবার, পরিবারের মধ্যেই সেই বিষয় হয়ে ওঠে। তো এটাকে অ্যাকচুয়ালি নৈতিক দিক থেকে আমরা কিন্তু ভালো কাজ বলবো না। কেন? নৈতিক দিক থেকে বলা হয়েছে নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা আচরণের উপরে নির্ভর করে, ভালো মন্দ, ন্যায় অন্যায় ইত্যাদি ইত্যাদি, অট টু ডু অর অট নট টু ডু। তাহলে এই যে, তাহলে এটা আমাদের এক ধরনের ইচ্ছাকৃত কর্ম, আমরা ইচ্ছা করলে নাও করতে পারতাম। তাহলে নৈতিক দিকে লিঙ্গ বৈষম্য কি? অন্যায়, অনুচিত এবং নীতি গর্হিত, অর্থাৎ মন্দ নৈতিক কর্ম। তার লিঙ্গ বৈষম্যের এই যে যে স্ত্রী প্রজাতির উপরে যে ক্ষতি সাধন, এতে কি হয়? এতে সেই মহিলা প্রজাতির, আমরা সমাজে অ্যাকচুয়ালি পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এখনো রয়েছে, আমরা যতই বলি মহিলাদের অধিকার আছে, পুরুষের অধিকার আছে, কিন্তু একটা নির্দিষ্ট স্কেলে বা একটা নির্দিষ্ট মাপে এসে আমরা কিন্তু সেটাকে কিন্তু অস্বীকার করি। এতে কি হয়? অনুচিত কেন বলা হচ্ছে? এখানে মানুষের যে অধিকার, সেই অধিকারকে হরণ করা হয়, খর্ব করা হয়, অর্থাৎ পুরুষ জাতি মহিলাকে, মহিলার সেই অধিকারকে হরণ করে, অর্থাৎ খর্ব করে। তাহলে আমরা যেমন শাস্তি, যদি কেউ পড়ে থাকো শাস্তি গল্প, সেখানেও আমরা দেখেছি, সেখানে একটা সুন্দর একটা ডায়লগ রয়েছে, বলছে যে বউ মারা গেলে বউ পাওয়া যাবে, ভাই পাওয়া যাবে না। তার মানে এখানেও কিন্তু সেই ক্ষতি সাধন, সেই মহিলার অধিকারকে হরণ করা হচ্ছে, অর্থাৎ তার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই কারণেই কিন্তু নীতিবিদ্যায় লিঙ্গ বৈষম্যকে নীতি গর্হিত বলা হয়েছে, অন্যায় বলা হয়েছে, অনুচিত বলা হয়েছে। তাহলে স্বেচ্ছাকৃত কর্মকে ন্যায় অন্যায় ভালো মন্দ বিশেষণে বিশেষায়িত করা যায় নীতিবিদ্যায়, আমরা দেখেছি। তাহলে এটাকেও নীতিবিদ্যায় ভালো মন্দ ন্যায় অন্যায় হিসেবে বলা যাচ্ছে, আর এই কারণেই কিন্তু আমরা এটাকে বলতে পারি অনুচিত কর্ম। যেমন এই যে যে স্ত্রী জাতির যে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এক সময় স্ত্রী জাতির ভোটাধিকার ছিল না, পুরুষের ভোটাধিকার ছিল। একসময় পার্লামেন্টে এক বিল পাশ হয়েছিল, মহিলা বিল, তোমরা জানো। সেখানে এক পার্লামেন্টের মেম্বার, ভারতবর্ষের পার্লামেন্টের মেম্বার, তিনি বলেছিলেন এক পুরুষ, যে আজ থেকে তোমাদের এই অধিকার দেওয়া হলো। সেখানে এক লিডার ছিলেন সুষমা স্বরাজ, তিনি বলেছিলেন যে আমাদের দেওয়া হয়নি অধিকার, আমরা ছিনিয়ে নিয়েছি। ছিনিয়ে নেওয়ার প্রয়োজন হলো কেন? কারণ সেই অধিকারকে
কি করেছিল, বঞ্চিত করছিল এতদিন পুরুষ তান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে। এই যে যে মানে এক প্রজাতি আর এক প্রজাতি, দেখো লিঙ্গ বৈষম্য আজকের নয়, লিঙ্গ বৈষম্য সেই সুদূর প্রাচীন কাল থেকে কিন্তু এসে গেছে, বর্তমান সমাজেও আছে। আমরা বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা দেখি রাজনৈতিক দিক থেকেও আজকাল অনেক দেখা যায় মহিলা ভোটে দাঁড়ায় ঠিকই, কিন্তু তার সম্পূর্ণ পরিচালনা তার স্বামী করেন বা তার বাবা করেন, তার ভাই করেন, কিন্তু মহিলা দেখা গেল কিছুই বোঝেন না। এরকমও অনেক সময় হয়। এই লিঙ্গ বৈষম্যকে কেন্দ্র করে আমরা দুই ধরনের মতবাদকে দেখি। দুই ধরনের মতবাদ, একটা হচ্ছে এই প্রথম পক্ষকে আমরা বলবো উদারপন্থী, এবং দ্বিতীয় বলবো রক্ষণশীল, অর্থাৎ যারা এই লিঙ্গ বৈষম্যকে স্বীকার করেন, অর্থাৎ লিঙ্গ বৈষম্যকে ধরে রাখেন। তাহলে উদারপন্থী আমরা কাদেরকে বলবো? এই উদারপন্থী মনোবৃত্তির লোকজন এরা ভাবেন, তাহলে এই যে যে উদারপন্থী যে মতবাদীরা রয়েছেন এরা মনে করেন, এরা কি মনে করেন যে অযৌক্তিক এই বৈষম্যকে, অর্থাৎ লিঙ্গ বৈষম্যকে অযৌক্তিক, অসঙ্গত বলেন। কারণ কি? কারণ এদের মতে অ্যাকচুয়ালি নারী এবং পুরুষের মধ্যে কোনো গুণগত কোনো বৈষম্য নেই। এই বৈষম্য সমাজের সৃষ্টি, যা আমরা যা সৃষ্টি তাকে আমরা কি বলবো? কৃত্রিম বলবো, প্রাকৃতিক নয়। তাহলে দ্বিতীয়বাদ পক্ষপাতী যারা রয়েছেন তারা কি বলবেন? যে এই বৈষম্য অযৌক্তিক নয় বলবেন, এবং তারা বলবেন এটা পুরুষ এবং নারীর যে বৈষম্য তা দৈহিক উপাদানগত, অর্থাৎ স্বাভাবিক, অকৃত্রিম। আর এরা কি করবেন? এই বৈষম্যকে যৌক্তিক বলবেন, সঙ্গত বলবেন। তারা মনে করবেন যে সমাজে অ্যাকচুয়ালি পুরুষ এবং নারী হিসেবেই জন্মগ্রহণ করা হয়েছে, এবং তাদের উপাদানগত দিক থেকে যেমন কেউ বলছেন যে পুরুষ এবং নারী জন্মগতভাবেই দুইভাবে জন্মগ্রহণ করেছেন, এক লিঙ্গগতভাবে তো করেছিলেন প্রাকৃতিক, এবং তাদের স্ট্রাকচার, মহিলাদের ক্ষমতা আর পুরুষের ক্ষমতা আলাদা, তাদের বডি স্ট্রাকচারও আলাদা। এবং এই যে যে যারা উদারপন্থী রয়েছেন তারা বলছেন এই সমাজ তৈরি করছে এই বিভেদ, অ্যাকচুয়ালিও সমাজ তৈরি করছে। কারণ পুরুষ এবং নারী সন্তান তো দুই, আমার সন্তান ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, কিন্তু আমি একজনকে অপরচুনিটি বেশি দিচ্ছি, অর্থাৎ বিকামে ওমেন করছি একজনকে। খেলনার দেওয়ার সময় একজন মহিলাকে আমি পুতুল দিচ্ছি, একজন ছেলেকে আমি গাড়ি দিচ্ছি। কেন ছেলেকে গাড়ি দিচ্ছি আর কেন মেয়েকে পুতুল দিচ্ছি, কেন মেয়েকে গাড়ি দিচ্ছি না? তাহলে এটা কিন্তু আমাদের কৃত্রিম আমরা আবিষ্কার করছি। তাহলে এই যে যে দুই প্রকার, এখানে লিঙ্গ শব্দটিকে একটু আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে। উদারপন্থীরা যে স্ত্রী সুলভ বৈশিষ্ট্য এবং পুরুষ সুলভিত যে বৈশিষ্ট্য, সেই ভূমিকা, যে পুরুষ সুলভ ভূমিকা অর্থে ইংরেজি অর্থে জেন্ডার অর্থে প্রয়োগ করেছেন। তার মানে উদারপন্থীরা বলছেন যে স্ত্রী জাতি সুলভ বৈশিষ্ট্য এবং পুরুষ জাতি সুলভ বৈশিষ্ট্য, এই যে যে ইংরেজি শব্দ আমরা জেন্ডার অর্থে প্রয়োগ করে মানুষের প্রকৃতি দত্ত যা নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অর্জিত, অর্থাৎ জেন্ডার আমরা অর্জন করছি, বিকাম এ ওম্যান আর বিকাম এ ম্যান হয়ে উঠছি। সমাজে আমরা পুরুষ অথবা মহিলা তৈরি করছি। তার মানে এটা জেন্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু রক্ষণশীলরা এই যে যে লিঙ্গকে সেক্স হিসেবে দেখছেন, যে কোন ধরনের গঠনের, তাহলে সেক্ষেত্রে আলাদা কিন্তু হয়ে যাচ্ছে। জেন্ডার যখন আমরা নিচ্ছি, তাহলে জেন্ডার কি করছি? আমরা ছেলেকে ছেলে হিসেবে ট্রিট করা, মেয়েকে মেয়ে হিসেবে ট্রিট করছি। তাহলে একটা মেয়েকে যদি ছেলে হিসেবে ট্রিট করি, তাহলে কিন্তু কি হবে? তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। কিন্তু এরা কি বলছে? এরা সেক্স অর্থে প্রয়োগ করেছেন। সেক্স অর্থে বলছে যে দেহগত বৈশিষ্ট্য অর্থে, অর্থাৎ লৈঙ্গিক অর্থে, যে সেটা কোন লিঙ্গের মহিলা, কোন লিঙ্গের শিশু, তাহলে তখন দেখা যাচ্ছে সে একটা পুরুষ আর একটা মহিলা।
তাহলে এই যে যে উদারপন্থীদের লিঙ্গগত বৈষম্যকে কৃত্রিম বলেছেন এবং রক্ষণশীলরা ওই বৈশিষ্ট্যকে স্বাভাবিক বলেছেন, তাহলে পার্থক্য আসলে কি? পার্থক্য এই লিঙ্গ শব্দের বিভ্রান্তি আমাদের পার্থক্য। তাহলে এক গোষ্ঠী লিঙ্গকে সেক্স হিসেবে ব্যবহার করছেন, আর এক গোষ্ঠী লিঙ্গকে জেন্ডার হিসেবে ব্যবহার করছেন, আর এখানে আমাদের সমস্যা কিন্তু তৈরি হচ্ছে। রক্ষণশীলদের মতবাদ যে হিসেবে আমরা যেটাকে দেখি, রক্ষণশীলরা সেটাকে কিভাবে প্রতিষ্ঠা করবেন? তা রক্ষণশীলরা বলছেন লিঙ্গ বৈষম্য প্রকৃতি দত্ত, অর্থাৎ সমাজ নয়, প্রকৃতিগত দিক থেকেই পুরুষ এবং মহিলা আলাদা, অর্থাৎ তাদের বিভাজন করা হয়েছে, প্রকৃতি তাদের বিভাজন করেছে। মানুষের রীতিনীতি যে বৈষম্যমূলক যে মনোভাব, সেই রীতিনীতি আচার অন্যায় বা অনুচিত নয়, কারণ সেটা স্বভাবজত, অর্থাৎ সেটা প্রকৃতি অর্থাৎ প্রাকৃতিগত। এইসব এ প্রসঙ্গে যেমন ম্যাগবি এবং জ্যাকলিন এরা বলছেন, তাদের দ্য সাইকোলজি অফ দ্য সিক্স ডিফারেন্স নামক একটা গ্রন্থ রয়েছে, তাদের একটা বই, সেই বইয়ের সম্পূর্ণ আমাদের আজকে দরকার নেই যদিও, সেখানে তারা বলছেন যে পুরুষের আক্রমণাত্মক যে মনোভাব ও আচরণের মূলে তাদের জন্মগত উপাদান রয়েছে, জন্মগত দৈহিক উপাদান। তাহলে দৈহিক উপাদান যে আমাদের মধ্যে রয়েছে সেই বিষয়ে আসলে কি তিনি বলছেন, তার কতগুলি যুক্তি তৈরি করেছেন। বলছেন যে সব সমাজে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেখানেই দেখা গিয়েছে যে পুরুষ মহিলাদের থেকে বেশি আক্রমণাত্মক। কেন আক্রমণাত্মক হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, অর্থাৎ পুরুষের শরীরে কি থাকে, টেস্টোস্টেরন নামে এক ধরনের হরমোন থাকে। এবার দেখো প্রকৃতিগত দিক থেকে এদের কথা একদম সঠিক, কারণ মহিলা জন্মগত দিক থেকে মহিলাদের যে হরমোনের বিভাজন আর পুরুষের যে হরমোনের বিভাজন দুটো আবার ভিন্ন। তাহলে অবশ্যই বলা যায় যে দুইজন আলাদা, দুজনকে ট্রিট করার ব্যাপার আলাদা রয়েছে। যেমন মহিলাদের এক যৌবনকালে, মানে আমরা যখন সে যৌবনকালে আসে তার প্রাক মুহূর্তে এক ধরনের হরমোন তৈরি হয় যেটা তার ত্বকের নিচে হয় এবং ত্বককে কি করে, সফট করে। দেখবে মহিলাদের ত্বক সফট, কিন্তু পুরুষের কিন্তু ওই হরমোন তৈরি হয় না। আবার পুরুষের এক ধরনের হরমোন তৈরি হয় যেমন টেস্টোস্টেরন, মহিলার যেমন টেস্টোস্টেরন নেই। তাহলে প্রাকৃতিকগত দিক থেকে তাদের তো চিন্তা ভাবনাও আলাদা হতে পারে, তাদের আক্রমণাত্মক বা বাচনিক ভঙ্গিও আলাদা হতে পারে। তাহলে এক্ষেত্রে বলছেন যে পুরুষ এবং মহিলাকে আমরা যে সমাজে দেখি সেক্ষেত্রে আমরা দেখেছি মহিলাদের থেকে পুরুষ বেশি আক্রমণাত্মক, তাহলে অবশ্যই আক্রমণাত্মক। আবার যেমন এখানে বলা হয়েছে, যেমন যদি সব মানে প্রজাতির ক্ষেত্রে কি, বাঁদর যে প্রজাতি এক জীব, তাদের মধ্যেও দেখা গেছে যে পুরুষ প্রাণী অপেক্ষা মহিলা প্রাণী অপেক্ষা পুরুষ বেশি আক্রমণাত্মক। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলা তো সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ তাদের তো আলাদা আলাদাই দেখা যাচ্ছে। তাহলে অবশ্যই তাদের আলাদা বলতে হয়, এটা প্রকৃতি দত্ত, এটা এই বৈষম্যকে স্বীকার করা যায় কারণ তাদের সিস্টেমই আলাদা। আরও বলছেন, দেখো এখানে যে সামাজিকরণের অনেক আগেই শিশুর মধ্যে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে সামাজিকরণ যখন হয়, আমাদের শিশু যখন থাকে তখন সামাজিক হয়ে ওঠে, কিন্তু সেটা কিভাবে হয়ে ওঠে, তার মধ্যে প্রবৃত্তি রয়েছে যে আমি পুরুষ, অর্থাৎ তার মধ্যে সুপ্ত রয়েছে। যে ডেকার্টকে অনুযায়ী বলি যে জ্ঞান কেমন স্পষ্ট এবং প্রাঞ্জল, তার মানে জ্ঞান আমাদের মধ্যে পূর্ব থেকেই থাকে, সেটাকে স্পষ্ট এবং বিবিক্ত করি আমরা। তাহলে পুরুষের মধ্যে সেই পুরুষত্ব আর মহিলার মধ্যে সেই মহিলত্ব, সেটা আস্তে আস্তে সামাজিকরণের মাধ্যমে সেটা কিন্তু হয়ে ওঠে। কিন্তু তার আগে তার মধ্যে কি হয়, সুপ্ত অবস্থায় থাকে এবং সমীক্ষায় তখন জানা যায় যে আক্রমণাত্মক যে আচরণের জন্য কন্যা সন্তান অপেক্ষা পুত্র সন্তান পিতামাতা কর্তৃক দেখবে বেশি শাস্তি পায়। আমরা এটাকেও খণ্ডন করে দেখব। এবং আরো বলছে যে এই যে যৌন গ্রন্থির, এই যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে হরমোনের যে তারতম্য অনুসারেও কিন্তু মানুষের কি হয়, আক্রমণাত্মক যে প্রবণতা সেটাও বৃদ্ধি পায়। তাহলে পুরুষের যে গ্রন্থির যে খরিত যে হরমোন আর পুরুষের যে স্ত্রীর যে খরিত হরমোন এবং পুরুষের যে খরিত হরমোন, তার বৃদ্ধি বা
হ্রাস পাওয়ার উপরেই নির্ভর করে এই আক্রমণাত্মক। তাহলে এটা তো প্রাকৃতিক, এটা স্বাভাবিক। তাহলে কি করা যায়? তাহলে কিন্তু এই বৈষম্যকে স্বীকার করা যায়। কিন্তু এই রক্ষণশীলদের যে মত, সে এখানে আরো কিছু বলা যেতে পারে। তার এই যে সামাজিকরণ কিছু ভূমিকা থাকলেও আসলে তার মেন উপাদান কিন্তু দৈহিক। তাহলে আমি যেমন প্রথমেই বললাম যে সমাজই এটার মেন দায়ী, যে পুরুষকে পুরুষ হয়ে ওঠা, মহিলাকে মহিলা হয়ে ওঠা। তারা বলছেন যে এটা আসলে সমাজ কিছুটা দায়ী হতে পারে, কিন্তু মেন প্রধান কিন্তু আমাদের দৈহিক বিষয় কিন্তু আমাদের কিন্তু মহিলা এবং পুরুষকে ভাগ করে। তাহলে যে আক্রমণাত্মক, সে কি করবে? সে কোনো একটা প্রজাতিকে বা কোনো একটা ক্লাসকে সে কি করবে? ডমিনেট করবেই। তারা ডমিনেটকে স্বীকার করবে। তাহলে এই দেখো, এর নিচে আর কিছু বলার নেই, যে এই যে কাঠামোগত অনুসারে হয় দৈহিক মানসিক প্রাচীন মনে করেন যে এই পুরুষের অধীনতা স্বীকার করা মহিলাদের কাজ। তো এটা হচ্ছে মেন রক্ষণশীল যারা যারা মনে করেন যে এটাই দরকার ছিল। এক্ষেত্রে যেমন রক্ষণশীলরা আরো বলেন যে তাদের মতকে প্রকাশ করার জন্য তারা দুই ধরনের যে যুক্তি উত্থাপন করেছেন, একটা দক্ষতা এবং কর্মদক্ষতামূলক এবং ব্যর্থতা এবং হতাশামূলক। যেমন দক্ষতা, মহিলাদের থেকে পুরুষ যার কর্মদক্ষতা কিছুটা হলেও বেশি, তার গঠনগত কাঠামো হতে পারে, কোনো পারিপার্শ্বিক কাঠামো হতে পারে, তার এফিসিয়েন্সি হতে পারে, সব দিক থেকে তারা বলছেন যে দক্ষতার দিক থেকে একটা। আর একটা ব্যর্থতা, দেখবে মহিলারা খুব সহজেই হতাশ হয়ে পড়ে, কিন্তু আমি মনে করি এই হতাশ হওয়ার পেছনে কিন্তু সামাজিকরণই বেশি। কারণ ছোটবেলা থেকে মেয়েকে কিভাবে মানুষ করা হয়েছে, বাইরে তুই যাস না, একা তুই পারবি না। তাহলে সেই মহিলা হঠাৎ করে একদিন দেখলো বাইরে গেল, পারলো না, সে কিন্তু হতাশ হয়ে পড়বে ব্যর্থতায়। তাহলে তাকে সাপোর্ট করার কোনো ব্যাপার নেই। এই তুই আমাকে ছাড়া গেছিস কেন, বাবা বলছেন, বা ভাই বলছে তুই আমাকে ছাড়া গেছিস কেন, তুই তো পারবি না একা একা। এই যে তাকে এই বৃত্তি থেকে দূরে রাখা, এতেই কিন্তু তার হতাশা তৈরি হয়েছে। কিন্তু তারাও বলছেন যে সহজে যদি আমরা বেসিক্যালি দেখি, ছেলেদের থেকে মেয়েরা সচরাচর বেশি হতাশ হয়ে ওঠে। তাহলে এদিক থেকেও বলা যায়। অ্যারিস্টটল যেমন বলছেন, অ্যারিস্টটল এবং কান্ট এই রক্ষণশীলদের মতবাদের কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট করে এবং পৃষ্ঠপোষক বলা চলে। অ্যারিস্টটল নিজেই বলছেন যে মহিলার জন্মগত দিক থেকেই পুরুষের থেকে কম বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে, এবং মহিলার কাজই হচ্ছে পুরুষের অধীনতা স্বীকার করা। তো এই বিষয়ে তো আমরা এর আগেও যখন আমি একটা রেসিজমের উপরে দিয়েছিলাম, সেই সময় তোমরা দেখেছো হয়তো জাতিগত বৈষম্য সেখানে। তা উদারপন্থী যারা রয়েছেন তারা কি করবেন? পিটার সিঙ্গার তার মধ্যে বলছেন যে ম্যাকবি এবং জ্যাকলিনের এই মন্তব্যকে আমি মানতে পারি না। এটা স্বাভাবিক, কারণ উদারপন্থীরা মানবেন না। তার মধ্যে উনি যেভাবে বলছেন যে এই যে অ্যাকচুয়ালি দৈহিক এবং মানসিক কিছুটা থাকলেও সেক্ষেত্রে বেশিরভাগ এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা আমাদের প্রভাব কিন্তু সামাজিকরণের প্রক্রিয়ার দ্বারাই কিন্তু প্রভাবিত। তো এগুলি আমি যেভাবে বলার সেভাবে নয়, আমি যেভাবে বলার সেভাবে বলছি। যেমন তোমাদের প্রথমে বললাম যে ম্যারি উইলস্টন ক্রাফট যেমন বলছেন যে সমাজে পুরুষ হয়ে ওঠা এবং মহিলা মহিলা হয়ে ওঠা, এর জন্য কিন্তু দায়ী হচ্ছে পরিবার। যেমন তোমরা দেখবে তোমাদের ভাইটাই বা তোমাদের আশেপাশে, ধরো মহিলা কান্না করছে, এবার বাড়িতে এসছে, তাকে বলা হচ্ছে তুই গেছিস কেন, তুই মেয়ে মানুষ, ছেলে মানুষের সঙ্গে ঝগড়া করতে গেছিস কেন? তাহলে তাকে বারে বারে বোঝানো যে তোমাকে সহ্য করতে হবে। কিন্তু একটা বাচ্চাকে, একটা ছেলে বাচ্চাকে বলা হয় আরে ছেলে হয়ে তুই কাঁদছিস কেন? তো এটা কোথাকার? এটা সামাজিক, অর্থাৎ পরিবেশ। এই পরিবেশ সেই পুরুষকে পুরুষ হয়ে উঠতে সাহায্য করে। এই তুই ছেলেকে বলা হচ্ছে তুই কাঁদছিস, তো তো কাঁদা তোর একদম মানায় না, তুই ছেলে মানুষ, তুই কেন মারামারি করেছিস, তারপর কাঁদছিস কেন? তাহলে তুই দুটো মেরে আসতি তাহলে হতো। এবং তাকে খেলতে দেওয়ার সময়, যখন ছেলে একটা পুতুল নিয়ে খেলছে, তখন বলা হচ্ছে তুই পুতুল নিয়ে খেলছিস কেন, তুই না ছেলে মানুষ? আবার মেয়েরা যদি মনে করো একটা জিন্স প্যান্ট পরছে বা কিছু একটা পরছে, অনেকটাই উদার হয়েছে সমাজ, কিন্তু অতটাও নয়। তবুও
পাড়ার কিছু লোক বা আশেপাশের কিছু সমাজের কোনো ব্যক্তি তাকে ঘৃণ্য চোখেই কিন্তু দেখে, আরে ছেলে মানুষের মতন ড্রেস পরছে, বাবারে বাবা, তুই জিন্স প্যান্ট পরতে পরতে তোর তো ছেলের মতো আচরণ হয়ে গেছে। আমরা এরকমও বলি। তাহলে এই যে সামাজিকরণ প্রক্রিয়া, এই ছাত্রীকে যদি আমরা মনে করো, ছাত্রীকে আমরা অনেক সময় দেখি, কিন্তু ছাত্রীকে সেই ছাত্রর সমান যদি আমরা মনে করো তাকে অপরচুনিটি দেই, তার সুযোগ দেই, সেও কিন্তু একজন বড় মাপের কিছু হয়ে উঠতে পারে। কিন্তু দেখবেন, আপনারাও দেখবে, দেখবে বলছি কারণ দেখবেই আমি বিশেষত বলি, সমাজে মহিলাদের যে সাকসেসের রেট খুব কম। এর কারণ কি? এর কারণও সমাজ। পুরুষকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয় না, কিন্তু মহিলাকে দেওয়া হয়, আর মহিলা আবার ইনফ্লুয়েন্সড হয়, আর বিয়ের পরে সেই জিনিসটাকে সাকসেস করা যায় না। আর এক্ষেত্রেও পুরুষকে যদি একটা সাকসেস যদি রেট যদি না, তার জন্য কোনো কাজ না করে, তার সঙ্গে মেয়েও বিয়ে দেওয়া হয় না। কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন নেই, শুধু একটা ছেলের একটা কর্মক্ষমতা দরকার। তাহলে এক্ষেত্রে মেয়েকেও সেই ছেলের সমান কেন সাকসেস রেট হচ্ছে না? এর কারণও কিন্তু সেই সমাজ, সেই পরিবার, কেন ওই ফ্যাক্টরি যেখানে মেয়েকে কি করা হচ্ছে, বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে কেন সুযোগ বা সামর্থ্য দেওয়া হচ্ছে না, সে হতাশ হবে না কেন? একজন মেয়ে কোনো দিনও স্বাধীন হয় না। ছোটবেলায় বাবার কথা শুনে চলতে হচ্ছে, যৌবনকালে স্বামীর কথা শুনে চলতে হচ্ছে, এবং বৃদ্ধ বয়সে ছেলের কথা শুনে চলতে হচ্ছে। তাহলে সে কোনো না কোনো ভাবে এই সমাজ পুরুষ দ্বারা সম্পূর্ণভাবেই সেই মহিলা শ্রেণী কি ডমিনেটেড, অর্থাৎ তাদের ওইভাবেই চলে যেতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে মহিলার কিন্তু হতাশা হওয়াই একটু স্বাভাবিক। কোনো একটা কাজ দেখালো করতে পারছে না, সেখানে কিন্তু তার হতাশ হওয়াই স্বাভাবিক। আমি তো এরপরে আর সুযোগ বা অপরচুনিটি পাবো না, আমি একটাই অপরচুনিটি পেয়েছিলাম, সেটাও আমি হারিয়ে ফেললাম। তাহলে আমার যেহেতু অপরচুনিটি খুব কম, তাহলে সেক্ষেত্রে মহিলা হতাশ হওয়াই স্বাভাবিক। আবার আরো যদি বলা হয়, দেখো এখানে যে মানুষ আসলে কেমন তা জানতে হলে তাদের নিজস্ব ব্যক্তিত্ব রূপেই বিচার করতে হবে, সমষ্টিগত বা নারী পুরুষের অন্তর্ভুক্ত করে নয়। অর্থাৎ একজন পুরুষ আর একজন নারী সেটা নয়, একজন ব্যক্তি হিসেবে তাকে কি করতে হবে, বিচার করতে হবে। যদি পুরুষ হিসেবে যদি বিচার করা হয়, তাহলে পুরুষ কিন্তু এগিয়েই থাকবে, কারণ সমাজ সেই পুরুষতান্ত্রিক। মহিলারা এখনো সেই অধিকারকে ভোগ করতে পারে না, যেটা তার জন্মগত অধিকার ছিল, যেটা তার কনস্টিটিউশন তাকে অধিকার দিয়েছে। আমরা পুরুষরা সেই অধিকারগুলিকে কবজা করে বসে রয়েছি, তাদের অধিকার তাদের মধ্যে হস্তক্ষেপ করতে দিচ্ছি না। তোমরা এই কাজ করবে না, ওই কাজ করবে না, সেই কাজ করবে না, সম্পূর্ণভাবে আমরাই তাদেরকে ডমিনেট করছি। তার মানে ফিমেল ইজ দ্য মেল ডমিনেটেড, ফিমেল ডমিনেটেড বাই দ্য ম্যান। আবার দেখো, ফিমেল এই শব্দটার মধ্যেও সমস্যা। ফিমেল মেল থেকেই ফিমেল, কেন এটা আলাদা হলো না? অনেকে এরকম বলে। আবার যেমন হি অর শি, হির সামনে শুধুমাত্র একটা এস লাগানো, কেন এটা অন্য কোনো শব্দ হলো না? তার মানে এই সমাজ যেটাকে তৈরি করতে চাইছে, এই যে সমাজে আমরা দেখছি যে উদারপন্থীদের মতবাদকে রিসেন্টলি যেটা ওয়াইড সেন্স নিয়েছে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি নারীবাদী তত্ত্ব হিসেবে দেখি। তারা এই মেল ডমিনেন্সের বাইরে ঊর্ধ্বে চলে যেতে চাইছে, যে আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নেওয়া। আমরা বর্তমান সমাজেও কিন্তু এই বিষয়কে দেখতে পাচ্ছি। তার একটা উদাহরণ কিন্তু সেই ম্যারি উইলস্টনক্রাফট। তিনি বলছেন, একজন পুরুষকে যেমন একটা খেলনা দিয়ে উদ্বুদ্ধ করে তাকে পুরুষ বানানো হচ্ছে, একজন মেয়েকে যদি সেইভাবে আমরা যদি মানে তৈরি করি, তাহলে সে মেয়েও কিন্তু পুরুষের সমান কাজ করতে পারে, তার সামর্থ্য রয়েছে। আমরা চুরি পরিয়ে তাকে এক ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করার চেষ্টা করি, অর্থাৎ পুরুষের সামনে লিপস্টিক দিয়ে, শাড়ি পরে, চুড়ি পরে তারপরে সমাজে উপস্থাপন করা হয়, তাকে দেখানো হয়, অর্থাৎ এক ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে সমাজে কিন্তু ভয়ঙ্কর এক প্রভাব কিন্তু ফেলছে। কিন্তু রিসেন্ট এটার
অনেকটাই লিবারেল হয়েছে সমাজ। তো আর বেশি বাড়াচ্ছি না। তো এই যে উদারপন্থী এবং যে বিষয়কে আমরা দেখি যে উদারপন্থীদের মতে এই ডাক্তার ইঞ্জিনিয়ার সবার মধ্যেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আমি আর ডিটেইল আর কিছু বলছি না, আমি আশা করি যে বিষয়কে বলতে চাইছিলাম সেই বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তো বেশি কিছু আর বলার বোধহয় প্রয়োজন পড়বে না। তো একটা বিষয়কে না বললেই চলে না, যে সমাজে যেভাবে মহিলাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে রিসেন্ট, আশা করি এরকম যদি সব বাবা মাই যদি সুযোগ দেন, তাহলে এই মেল ডমিনেন্স আর থাকবে না। মেয়েরা স্বাবলম্বী হবে এবং তাদের যে ওয়াইড সেন্সে তাদের যে চিন্তা, এই লিঙ্গ বৈষম্যকে অনেকটাই দূর করা সম্ভব হবে। তো আর বেশি বলছি না, ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।